গাজায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। চরম খাদ্য সংকটের মাঝেই ইসরায়েলি সেনাদের হামলায় একদিনে অন্তত ১১৬ জন প্যালেস্টিনিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আইডিএফের নৃশংসতা থেকে ছাড় পাননি খাবারের সন্ধানে থাকা ৩৮ জন প্যালেস্টিনিয়ান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি করেছে, এ পর্যন্ত বিভিন্ন ত্রাণ কেন্দ্রে খাবারের সন্ধানে আসা অন্তত ৯০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের স্বজনেরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, পুরো অঞ্চলে দুর্ভিক্ষের লক্ষণ ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ চরম অপুষ্টি, অজ্ঞান হয়ে যাওয়া, স্মৃতি লোপ পাওয়া এবং চরম ক্লান্তিতে ভুগছে, যা দীর্ঘস্থায়ী অনাহারের সরাসরি লক্ষণ। এরই মধ্যে ১৭,০০০-এরও বেশি শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। চলমান খাদ্য সংকটে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে। মৃতদের মধ্যে ৬৯ জনই শিশু। শুক্রবার দেইর আল বালাহ এলাকায় ৩৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে সরাসরি অপুষ্টিজনিত কারণে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেখানে নিয়োজিত আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, হাসপাতালগুলোতে আর কোনো খালি বেড, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় রোগীর স্রোত সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মানবিক সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, চলমান অবরোধ এবং পর্যাপ্ত সাহায্যের অভাবই এই ক্ষুধা সংকটকে ভয়াবহ রূপ দিয়েছে। অনেকেই গাজার পরিস্থিতিকে দারফুর এবং সোমালিয়ার ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করছেন। চরম খাদ্য সংকটের মাঝেই ইসরায়েলি সেনাদের হামলায় একদিনে অন্তত ১১৬ জন প্যালেস্টিনিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গাজার কর্মকর্তারা। আইডিএফ এর নৃশংসতা থেকে ছাড় পাননি খাবারের সন্ধানে থাকা ৩৮ জন প্যালেস্টিনিয়ান। আমেরিকার সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিভিন্ন ত্রাণ কেন্দ্রের কাছাকাছি অপেক্ষমান ক্ষুধার্ত প্যালেস্টিনিয়ানদের উপর নির্বিচারে হামলা চালায় আইডিএফ। মে মাস থেকে গাজার বিভিন্ন অংশে অন্তত ৪০০ কেন্দ্রে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে জিআইএফ। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, জিআইএফ এর ত্রাণ কেন্দ্রে আসা অন্তত ৯০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এদিকে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিকে মানবতার বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ বলে বিবৃতি দিয়েছে হামাস। তারা জানায়, সামরিক ব্যর্থতার পর এখন দুর্ভিক্ষের মাধ্যমে হত্যার নতুন কৌশলে নেমেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আভিভে অবস্থিত আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা। হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতির আহ্বানও জানান তারা। এদিকে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ভারী বৃষ্টিপাত উপেক্ষা করেও লন্ডনে বিক্ষোভ করেছেন হাজারো বিক্ষোভকারী। পার্লামেন্ট স্কোয়ারের কাছাকাছি প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভ চলাকালে অন্তত ৫৫ জনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে রয়টার্স। It doesn't matter about the rain. Rain is nothing. People are dying. People are getting killed left, right and centre. Children are being shot deliberately. লন্ডনে প্যালেস্টাইনপন্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে গ্রেফতারের ঘটনাকে নেক্কারজনক বলে সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। দমন পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করা যাবে না বলেও জানান তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জায়োনিস্টদের হত্যাযজ্ঞকে সমর্থন দিতে নিজ দেশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে ব্রিটেন সরকার। যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে মস্কোর কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে কিয়েভ। শনিবার এক ভিডিও বার্তায় এমন কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যেখানে তিনি বলেন আগামী সপ্তাহে বৈঠকে বসার জন্য প্রস্তুত তার দেশ। একথা ক্রেমলিনকে জানিয়ে দেওয়া হয়েছে। এ সময় নির্বিচারে মানুষ হত্যা বন্ধ, বন্দি বিনিময় এবং নিরীহ শিশুদের ইউক্রেনে ফেরানোর সিদ্ধান্ত টালবাহানা না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, প্রয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি আলোচনায় তৈরি আছেন তিনি। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে আরও গতি আনতে আগ্রহী তার দেশও। এর আগে ৫০ দিনের মাঝে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সময়সীমা বেঁধে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় রাশিয়ার উপর শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। গত সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করা সমালোচনা করেন। জানান, তিনি যতবারই পুতিনের সঙ্গে খোলামেলা আলোচনা করে আশ্বস্ত হওয়ার চেষ্টা করেছেন, ততবারই ভীষণ হতাশ হয়েছেন। কারণ মুখে মুখে মিষ্টি কথা বললেও বাস্তবে ইউক্রেনে হামলা বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছেন না ভ্লাদিমির।
তাই তো ওভাল অফিসে নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটার সফরে পুতিন এবং রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আগামী সেপ্টেম্বর নাগাদ ইউক্রেনের সাথে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছতে ব্যর্থতায় কঠোর শুল্ক আরোপ এবং নেটোর মাধ্যমে কিয়েভে সমরাস্ত্র সরবরাহের কথা দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ট্রাম্পের তুমুল সমালোচনা করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াশিংটন যুদ্ধ দীর্ঘায়িত করতে উস্কানি দিচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে সংঘাতের জন্য অন্যকে দায়ী করে শুক্রবার দিবাগত রাতভর কিয়েভে 30টির বেশি মিসাইল এবং 300 ড্রোন নিয়ে হামলা চালিয়েছে মস্কো। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় ক্ষোভ ঝেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এরপরও শনিবার তিনি জানিয়েছেন যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে মস্কোর কাছে নতুন একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে কিয়েভ। জেলেনস্কি বলেন আগামী সপ্তাহে বৈঠকে বসার জন্য প্রস্তুত তার দেশ। একথা ক্রেমলিনকে জানিয়ে দিয়েছেন তার ডিফেন্স কাউন্সিল সেক্রেটারি রুস্তম ওমেরভ। এ সময় নির্বিচারে মানুষ হত্যা বন্ধ, বন্দি বিনিময় এবং নিরীহ শিশুদের ইউক্রেনে ফেরানোর সিদ্ধান্তে টালবাহানা না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন প্রয়োজনে পুতিনের সাথে মুখোমুখি আলোচনায় তৈরি আছেন তিনি। ওদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এক বিবৃতিতে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে আরও গতি আনতে আগ্রহী তার দেশও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের সহযোগিতা বন্ধ হয়নি, তবে এটি এখন থেকে নতুন রূপে চলবে। চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাগচি বলেন ইসরায়েল যদি যুদ্ধবিরতি ভেঙে আবার হামলার পরিকল্পনা করে তাহলে ইরান সম্পূর্ণভাবে তা মোকাবেলায় প্রস্তুত। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চায়নার নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিতে সাক্ষাৎকার দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কথা বলেন ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত, ইউরোপিয়ান ইউনিয়ন এবং IAEA এর সঙ্গে তাদের কলহ নিয়ে। ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে আরাগচি বলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে তাদের সহযোগিতা নতুন রূপে চালু হবে। তিনি বলেন সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতা বন্ধ হয়নি, তবে এটি এখন থেকে নতুন রূপে চলবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে আলাপ আলোচনার বিষয়ে আরাগচি বলেন কোনো বৈঠকের আগে ইরান সময়, স্থান, কাঠামো, বিষয়বস্তু ও প্রয়োজনীয় নিশ্চয়তা সবকিছুই খতিয়ে দেখবে। তিনি আরও বলেন ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। পাশাপাশি ইসরায়েলকে শাস্তি না দিলে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য আমেরিকা ক্ষতিপূরণ না দিলে তেহরান পদক্ষেপ নিতে প্রস্তুত। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ ইউরোপিয়ান ইউনিয়নকে হুমকি ও চাপের জীর্ণ নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন আব্বাস আরাগচি। তিনি বলেন 2015 সালে ইউএর 2 বছরের আলোচনার ভিত্তিতে করা চুক্তি থেকে আমেরিকায় সরে এসেছিল ইরান নয়। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চায়নার নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তেহরান প্রস্তুত বলেও জানান তিনি। তুর্কিতে আমেরিকার রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই উদ্যোগে প্রতিবেশী তুর্কি এবং জর্ডানও সমর্থন দিয়েছে। পাশাপাশি সিরিয়ায় সব পক্ষকে লড়াই বন্ধের আহ্বান জানান ব্যারাক। অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলেমিশে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিকে গাজায় হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। গত কয়েকদিন ধরে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে উত্তপ্ত সিরিয়ার সুয়েদা অঞ্চল। তাদের পক্ষে ও বিপক্ষে সামরিক হস্তক্ষেপ করতে গিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে সিরিয়া ও ইসরায়েলি বাহিনী। অবশেষে টানা কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরিয়া ও ইসরায়েল। শনিবার ভোরে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তুর্কিতে আমেরিকার রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশ দুটি। দ্রুজ, বেদুইন এবং সুন্নি সম্প্রদায়কে অস্ত্রত্যাগের আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে তুর্কি, জর্ডান সহ প্রতিবেশী কয়েকটি দেশ। সংখ্যালঘুদের সঙ্গে মিলে শান্তি ও সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তারা।
এদিকে তেল আভিভ দামাস্কাস যুদ্ধবিরতিতে রাজি হলেও স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। সিরিয়ায় টানা কয়েকদিনের সংঘর্ষে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে বহু মানুষ। ওদিকে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দাবি করলেও তা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। তবে 60 দিনের সামরিক যুদ্ধবিরতি নিয়ে এখনও আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন দ্রুতই ফিরিয়ে আনা হবে 10 ইসরায়েলি জিম্মিকে। আমেরিকা, কাতার ও ইজিপ্টের মধ্যস্থতায় চলছে আলোচনা। Gaza, we got most of the hostages back. We're going to have another 10 coming very shortly, and we hope to have that finished pretty quickly. And Steve Witkoff has been. ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত ও 5 জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। ওডেসার মেয়রের কার্যালয় জানিয়েছে, রুশ হামলায় একটি ভবনে আগুন লেগে ভবনটির 5 বাসিন্দা আহত হয়, তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। এদিকে স্পেনে আরও 2টি দাবানল সৃষ্টি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ফায়ার ফাইটার ছাড়াও দেশটির মিলিটারি ইমার্জেন্সি টিম কাজ করছে। এখনও প্রাণহানির ঘটনা না ঘটলেও বনভূমি, আবাসিক এলাকা এবং বেশ কয়েকটি খামার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় 1 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, শুক্রবার রাতভর ইউক্রেনের অন্তত 10টি অঞ্চল লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও 30টি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো। এসব হামলায় পোর্ট সিটি ওডেসায় 1 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্পেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অ্যালিকান্তে অঞ্চলে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে দেশটির মিলিটারি ইমার্জেন্সি টিম মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফন্ট রোয়া ন্যাচারাল পার্কের অন্তত 700 হেক্টর বনভূমি এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ডিপার্টমেন্টের অন্তত 10টি হেলিকপ্টার কাজ করছে। অন্যদিকে নাভালুয়েনগা অঞ্চলের পৃথক আরেকটি দাবানলে বেশ কয়েকটি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এখন থেকে স্লোভেনিয়ায় গুরুতর অসুস্থ ব্যক্তিরা চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। শুক্রবার দেশটির পার্লামেন্ট এই সংক্রান্ত একটি বিল পাশ করেছে। বিলের পক্ষে 50 এবং বিপক্ষে 34 ভোট পড়ে। ভোট দেয়া থেকে বিরত থাকেন 3 আইন প্রণেতা। নতুন এই আইনের আওতায় সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন গুরুতর অসুস্থ কোনো মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে চিকিৎসকদের নিশ্চিত করতে হবে যে অসুস্থ ব্যক্তির সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে আর কোনো চিকিৎসার অবকাশ নেই। ইটালি আর মাত্র 5 বছরের মধ্যেই কোনো না কোনোভাবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে বলে মনে করে দেশটির অন্তত 1/3 মানুষ। তবে প্রাপ্তবয়স্কদের মাত্র 16% দেশের হয়ে যুদ্ধ করতে আগ্রহী। সেন্টার ফর সোশ্যাল ইনভেস্টমেন্ট স্টাডিজের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া 18 থেকে 45 বছর বয়সীদের মধ্যে 39% সামরিক বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেওয়ার বিপক্ষে মত দেন। গ্রীষ্মকাল ফ্রান্সে ভ্রমণের মৌসুম হিসেবে জনপ্রিয় হলেও দেশটির অন্তত 40% মানুষ অর্থ সংকটে থাকার কারণে ভ্রমণের এই আনন্দ থেকে বঞ্চিত হয়। দেশটির অবজারভেশন অফ ডিসক্রিমিনেশন অ্যাসোসিয়েশনের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, মানুষের পেশাগত অবস্থার সাথে তাদের ভ্রমণের অর্থনৈতিক সক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত। এই ক্ষেত্রে গবেষণায় অংশ নিয়ে 78% নির্বাহী পদধারী এবং 47% শ্রমিক ভ্রমণের মৌসুমে বাড়ি থেকে দূরে কোথাও বেড়াতে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।